বিজয়ের মাস ডিসেম্বর, 54 বছরের প্রান্তে দাঁড়িয়ে আপনার অনুভূতি কি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক বড় প্রশ্ন। এটা উত্তর দিতে গেলে সময় লাগে, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু যদি সংক্ষেপে যদি কথাটা উত্তরটা দিই আপনার প্রশ্নে, তাহলে বলবো যে আনন্দ ব্যথা দুটার মিশ্রণ অনুভূতিটা। আনন্দ এই জন্য দেশটা স্বাধীন হয়েছে, আমাদের পাকিস্তান আর্মির দখল করেছিল আমাদের। আমি একজন মুক্তিযুদ্ধ ছিলাম, সৌভাগ্য হয়েছে মুক্তিযুদ্ধ করা। আমরা একটা স্বাধীন রাষ্ট্রভাবে পরিচিত পেয়েছি, আমাদের নিজস্ব পতাকা আছে, আমাদের একখণ্ড ভূমি আছে, স্বাধীন ভূমি। এটা একটা আনন্দ। পরের দিনে শৃঙ্খল থেকে মুক্তি হয়েছি। ব্যথাটা হচ্ছে এই, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা প্রাণ দিয়েছে, যারা হয়তো সেই সময় নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, আমাদের বাবা মা ভাই বোন শিশু সবাই যারা বিশেষ করে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রত্যাশাটা পূরণ হয় নাই। যেই জন্য আমরা যুদ্ধে অবসান করেছিলাম, আমাদের শহীদরা প্রাণ দিয়েছিল, মা বোনদের অনেকে ইজ্জত নষ্ট হয়েছে, তার হয়েছিল যাক সব কিছু হারালাম, দেশটা স্বাধীন হলো। আমরা যেই জন্য যুদ্ধ করেছিলাম, আন্দোলন করেছিলাম, সেই আমাদের হয়তো পাওয়া গেল বঞ্চিত যে আমাদের জায়গাটা ছিল, সেখান থেকে আমরা ফিরে আসবো আশা ভরসা নিয়ে। আমাদের যে প্রাপ্যটা ছেড়ে পাবো, সেটা পূরণ হয়নি। আমি মনে করি কিয়দংশ পূরণ হয়নি, কিছুটা হয়েছে। কারণ হয়তো আমরা ভাববো দেশ স্বাধীন হয়েছে, আগে পাকিস্তান যখন আমাদের শাসন করত, তখন ধনী শ্রেণীর লোকজন ছিল তো 100-200, বেশি ভৌতিক ছিল পাকিস্তানে। এখন বাংলাদেশের ধনী শ্রেণী কয়েক হাজার হয়েছে, গুটি কতক লোক। যে লোকটা নেংটি পড়েছিল 71-এ, তাদের যদি বেঁচে তারা নেংটা পেয়ে গেছে। এখন আমার যে অধিকার আমি জন্য আন্দোলন করার, সেই অধিকার আমি এখনো পাইনি। সেই জন্য ব্যথাটা আছে। অনুভূতিটা একটু ব্যাখ্যা করলাম। এক কথা হচ্ছে প্রত্যাশা পূরণ হয়নি, এই জন্য আমি ব্যথিত। শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, এটাকে কিভাবে দেখছেন, বা এটা কতখানি যৌক্তিক? দেখেন, আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি কারোর পক্ষে বিপক্ষ না, আমি দেশের পক্ষে। আমার বিবেক বলে একটা জিনিস আছে, বিবেক আমাকে যা বলে আমি তাই করি। আমি সবসময় ভাবি যে আমি সঠিক বললাম না মিথ্যা বললাম। আমার বক্তব্যটা মানুষ তো যাচাই করবে, আমার বিবেক তোমার যাচাই করবে। শেখ মুজিব তার অবদান এই দেশের আন্দোলন স্বাধীনতা অনস্বীকার্য, এটা আমাদের মানতেই হবে। উনি অবিসংহত নেতা ছিলেন এবং উনি আমাদের আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছেন যুদ্ধের দিকে। তার অবদান, উনি জেল খেটেছেন, অনেক ওনার আত্মত্যাগ আছে, এটা একটা দিক। আমার মনে হয় দেশ সেই পর্যায়ে নিয়ে গেছেন, এটা ওনার নেতৃত্ব না থেকে হতো কিনা সন্দেহ আছে। তবে আমার ওনার অবদানটা আমি দুটো ভাগে ভাগ করি। 71 পর্যন্ত ওনার অবদান এবং ক্ষমতা নেওয়ার পরে ওনার অন্তর্ধানের পরে দুঃখজনক তার হইতে বিদায়ের পর্যন্ত তার অবদানটা দুইটা ভাগে ভাগ করি। আমি তাকে সালাম জানাই তার অবদানের জন্য। 71 পর্যন্ত উনি ক্ষমতায় আসার যে কাজ করেছে, সেই জন্য ওনাকে কন্ডেম করি। আমি নিশ্চয়ই করবো এটা। তো সেই দিকে যদি আপনি বলেন, আমি সেই বিশ্বাসগত শব্দটা ব্যবহার করব না, অতি কঠিন শব্দ। বিশ্বাস ভঙ্গ করেছেন, আমি এইভাবে বললাম। মানুষের উপর তার বিশ্বাসটা ছিল, মানুষের যেগুলো হতে পাওনা ছিল, যেখান থেকে বঞ্চিত ছিল পাকিস্তান শাসনে, সেগুলো তিনি ফিরিয়ে দেবেন, কিন্তু সেটা করেন নাই। কারণ আমরা যদি দেখি 73 যে ইলেকশনের সময়, আমরা সবাই জানি প্রচার হয়ে গেছে যে ইলেকশন সুষ্ঠু হয় নাই, জোর করে ক্ষমতা নিয়েছেন উনি। এক কলমের খোঁচায় আপনার হতেছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে নিয়ে গেলেন এসে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে। উনি বাকশাল তৈরি করে দিলেন, রক্ষী বাহিনীর মাধ্যমে 30-40 হাজার লোকদেরকে খুন করা হলো তাদেরকে। যে এই যে কাণ্ডগুলো, তখন মানুষ ভাবে যে কী করলেন, উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। তো বিশ্বাসঘাতক শব্দটা ট্রেইটার বলা হয়, ওই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, কারণ তো ওনার অবদান আছে। কিন্তু আমার মনে হয় উনি ভুলভ্রান্তি যেগুলো সেগুলি হতেছে মানসিক খুব ব্যথিত করেছে, খুব আঘাত এনেছে। সেই জন্য আমি উনিকে দুই ভাগে ভাগ করি। বিশ্বাসঘাতক শব্দটা আমি ব্যবহার করতে চাই, কিন্তু আমি বলবো উনি মানুষের আশা ভঙ্গ করেছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন, এতটুকু বলতে চাই অনেকে।
মুক্তিযুদ্ধের পরে কেন শহীদদের তালিকা হলো না, রাজাকারদের বিচার হলো না এবং 195 জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্নের যদি উত্তর দেওয়া হয় আপনারা একটু পিছনে যেতে হবে। স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটটা বুঝতে হবে আপনার। কেন স্বাধীনতা যুদ্ধ হলো, স্বাধীনতা সংগ্রামটা কেন হলো? অনেকে হয়তো জানে না, বর্তমান প্রজন্মের যারা আছে, নতুন যারা জন্ম হয়েছে স্বাধীনতা তারা হয়তো জানে না। ভারত আমাদেরকে সাহায্য করেছে স্বাধীনতা যুদ্ধে। এটা কিন্তু একমাত্র মানুষকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে তারা সাহায্য করেছে। এটা তো কিন্তু মানবিকতার দিকে তাকিয়ে ওরা সাহায্য করেছে না, এটা মনে করতে হবে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ভারতের প্রতি, আমাদের সাহায্য করেছে। অনেক শরণার্থী গিয়েছিল, লক্ষ লক্ষ সন্তানদেরকে আশ্রয় দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে তারা সাহায্য করেছে, এই জন্য কৃতজ্ঞ আমরা হবই অবশ্যই। কিন্তু উদ্দেশ্যটা কী ছিল তাদের? আমি দেখেন, যখন যুদ্ধ করি তো আমি এক তরুণ ছিলাম, 18-19 বছর বয়স, এখন তো পরিণত বয়স, আমার বয়স 70 ঊর্ধ্ব। আল্লাহ যদি হায়াত দিয়ে কিছু, আমি 80 পর হবো আর কি, যদি আল্লাহ হায়াত। এখন তো বোঝার শক্তি হয়েছে, এখন সব কিছু যোগ্য হিসাব নিকাশ করি। ভারতের কিন্তু 47-এ যে দেশটা বিভাগ হলো ভারত, পাকিস্তানের স্বাধীনতা ভারত কিন্তু কখনো চায়নি। পাকিস্তান স্বাধীন হওয়ার পর তো বাংলাদেশ স্বাধীন হলো, পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে গেল। ভারতের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল অখণ্ড ভারত। নেহেরু ডক্টরিন বলে একটা ডক্টর, সেখানে পরিষ্কারভাবে স্পেল আউট করা আছে যে ভারত অখণ্ড ভারতের যারা এখনও বিশ্বাস করে তারা এখনও চায়। স্বাধীনতার পূর্বে ব্রিটিশের যে শাসনের আগে সময় যে ভারত ছিল, তারা সেটা ফেরত দিতে চায়। আপনারা হয়তো জানেন, অনেকে দেশবাসী অনেকে জানেন, ভারতের নদীর নতুন পার্লামেন্ট ভবনটা হয়েছে, সেখানে একটা মানচিত্র আঁকা হয়েছে। সেই মানচিত্রতে পুরা ভারত উপমহাদেশ দেখেছে, কিন্তু আলাদা কোনো রাষ্ট্র দেখানো হয়নি। এটা নিয়ে প্রোটেস্ট করেছে অনেক দেশ, কিন্তু তারা বলছে আমরা জাস্ট আগের মানচিত্র দেখছি না, তাদের এটা ইচ্ছা। নেহেরু ডক্টরিন এবং বর্তমান সরকার যে বিজেপি সরকার, এদের তো আসল শক্তি হচ্ছে যে RSS, রাষ্ট্রীয় সেবক সংঘ, একটা জঙ্গি বাহিনী। তাদের ইচ্ছে হচ্ছে ভারত হইতেছে অন্য দেশ এখানে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদেরকে রাখা হবে না, একটাই দেশ হচ্ছে ভারত। তো ভারত এই উদ্দেশ্যটা নিয়ে পাকিস্তানকে ভাগ করার জন্যই তারা আমাদেরকে সাহায্য করেছে, মানবতার মধ্যে চলে আসছে। এবং তারপরে দেখেন, বাংলাদেশের স্বাধীন হলো যেটা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত যেটা পরিকল্পনা ছিল, একটা হচ্ছে পাকিস্তানের দুর্বলতা বিচ্ছিন্ন করা, 2 নম্বর হচ্ছে যে দেশটা আমাদের কেন হবে, নামে দেশ হবে, আমাদের নিজস্ব স্বাধীনভাবে আমরা নিজের পায়ে দাঁড়াবো, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি নীতি, আমাদের রাজনৈতিক নীতি আমরা নিজের প্রতি, এটাও তাদের ইচ্ছা ছিল। এবং 25 একটা গোলামি চুক্তি হয়েছিল, সেই গোলামি চুক্তি এটা সুস্পষ্ট লেখা ছিল যে বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না, আমাদের পররাষ্ট্র পরিচালনা হবে ভারতের নির্দেশে, আমাদের রাজনীতি পরিচয় তাদের নির্দেশে, নানা ধরনের ছিল। এটার মধ্যে অনেকে বিরোধিতা করেছে আর কি। তো এখন কত ছেড়ে দেওয়ানো, কারণ এই সব কিছু হয়েছে ভারতের চাবিকাঠি দিয়ে, তারা যা বলেছে বাংলাদেশ সরকার তাই করেছে। দেখুন, ভারতের সাথে তাশকেন্টের চুক্তি হলো পাকিস্তানের শান্তি চুক্তি। সেই শান্তি চুক্তিতে 155 লোকদেরকে, 1,50,000 লোকদেরকে ফেরত দিতে হবে, চুক্তিতে ছিল। এইটার পরিবর্তে বিরাট একটা ক্ষতিপূরণ কিন্তু পেয়েছে পাকিস্তান থেকে। যুদ্ধ করলাম আমরা, ভারত আমাদের সাথে জয়েন করেছে শেষের দিকে, আমরা 9 মাস যুদ্ধ করেছি, তার যুদ্ধ করেছে মাত্র 7 দিন কি 14 দিন, অ্যাকচুয়ালি 7 দিনে বেশি না। 23 ডিসেম্বর তারা জয়েন করেছে, যুদ্ধ তো আমরা করেছি, আমাদের কোনো নামগন্ধ ছিল না। সো পুরোটা হয়েছে তাদের নির্দেশে, তাদের চাপিকিট হতে। তারা কখনো চায় নাই এই প্রিজনার্সগুলো শাস্তি হোক, তারা তাদেরকে ফেরত দিয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে তাদের কাছে ক্ষতিপূরণ পেয়েছে আর কি। এবং আপনি বলেন যে শহীদদের আপনার হিসাব করা হয় নাই, নান করা হয় নাই, তাদের নির্দেশই করা হয় নাই। কারণ আজকে যে শহীদদের হয় নাই, এই জন্য আজকাল প্রতি বছর মুক্তিযোদ্ধাদের হিসাব করে নতুন করে আপনার ভুয়া মুক্তিযুদ্ধের নাম করা হয়, ভুয়া শহীদদের নাম করা হয়। এটা এই কারণে করা হয় যে সত্যিকারের যদি পিকচারটা বের হয়ে যায়, চিত্রটা, তাহলে সরকার যে রাজনীতি করছে মুক্তিযুদ্ধ তথাগত চেতনা নিয়ে, এই রাজনীতিটা থাকবে না। মানে প্রতি সরকারের আমলে নতুন নতুন তালিকা তৈরি হয়। দুঃখজনক, আজ পর্যন্ত তালিকা মুক্তিযুদ্ধদের হয় নাই, শহীদদের তালিকার হয় না। এবং জানেন, গত 15 বছর বিশেষ করে সবারই কম বেশি হয়েছে, কোনো বছর বিশেষ করে ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা সত্যিকারের মুক্তিযুদ্ধ অনেক বেশি। এখনও আমি জানি
কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার সাথে অনেক যুদ্ধ করছে, এখন আমার কাছে আসে অনেক। আমি সেনাবাহিনীতে ছিলাম, আমার সৈনিক স্যার আমার তো লিস্ট করা হয়নি, আমার লিস্টটা করতে গেলে আমি কিছু হয়তো ভাতা পেতাম, আমার কাছে 3 লক্ষ টাকা চাচ্ছে, আমি কেমন করে দিব, আমার তো 3 লক্ষ দিতে হবে। আমার নিজে গিয়ে ইন্টারভিউ করে তাদেরকে লিস্ট করা হয়েছে, অথচ অনেক ভুয়া মুক্তিযুদ্ধে তাদের নাম লেখা হয়েছে, টাকার বিনিময়ে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ হয়তো গোষ্ঠীর স্বার্থে, ব্যক্তির সাথে এবং রাজনীতিকরণের জন্য পুরো মুক্তিযুদ্ধতে এই কাজগুলি করা হয়েছে। পাকশাল ক্যাম্পের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা কি ভুলুণ্ঠিত হয়েছে বলে মনে করেন? এটা তো বলার অপেক্ষা রাখে না, ভুল লুণ্ঠিত হয় না, মুক্তিযুদ্ধ চেতনায় কবর দেওয়া হয়েছে। যেই শেখ মুজিব আন্দোলন করেছেন পাকিস্তানের বিরুদ্ধে পুরো জাতিকে নিয়ে, স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, আমার সব ধরনের স্বার্থের জন্য, আমাদের মূল ন্যূনতম যে অধিকারগুলো সেগুলো প্রতিষ্ঠিত করার জন্য তিনি বাকশাল কায়েম করে দিলেন। এবং মানুষের কোনো হচ্ছে মতামত না নিয়ে ওনারা নিজে ভাবলেন যে আমি সব কিছু করতে হবে, এটা একটা প্রতিষ্ঠা করলেন, এটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন। সেটা ভুলন্ত যেটা আমি বললাম, সেটা কবর রচনা করেছেন গণতন্ত্রে। তো সেটা হয়তো এইটাই আমার উত্তর, এর চেয়ে বেশি বেশি বলার প্রয়োজন আছে বলে মনে করি না। সবাই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, এই চেতনা বাস্তবায়নের উপায় কি বলে মনে করেন, বা কোনো সরকার এটা কেন করতে পারছে না? এই প্রশ্নের উত্তরে আমি একটা জিনিস বলতে চাই, যেটা সব জায়গায় আমি বলি, সব আলোচনার মধ্যে, টিভিতে, আমি লেখার মধ্যে কিছু লেখালেখি অভ্যাস আছে, এগুলো বলি। আমার বিশ্বাসটা যেটা হচ্ছে, 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই দেশের আপামর জনসাধারণ, নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, নির্বিশেষে সবাই, সব ধর্মের নির্বিশেষে সবাই করেছে। এবং আমি মনে করি 99% এই দেশের মানুষ 71-এ মুক্তিযোদ্ধা। আমি সৌভাগ্যবান, কারণ আমি অস্ত্র হাতে নিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম। আমি পাকিস্তানে ছিলাম, মিলিটারি একাডেমি, সেখান থেকে পালিয়ে এসে যুদ্ধ গ্রহণ করেছি। আমি মারা যেতে পারতাম, আল্লাহ মেহেরবান আমাকে বাঁচিয়েছেন। আমি যুদ্ধ দেখেছি, স্বাধীন রাষ্ট্র দেখেছি, এখনও বেঁচে আছি। কিন্তু আমার মা, আমার ভাই বোন, আমার আত্মীয়, পাড়া প্রতিবেশী যারা যুদ্ধ করতে যেতে পারেনি পারে, তারা তো মনে মনে মুক্তিযুদ্ধ ছিল, তারা তো কষ্ট ভোগ করেছে। আমার বোনরা তো ধর্ষিত হয়েছে, আমার মা তো ভাই বোনরা পালিয়ে বেরিয়েছে একদম থেকে, তারা মুক্তিযুদ্ধে আশ্রয় দিয়েছে, তার হাত তুলে কেঁদেছে মুক্তিযোদ্ধা। তারা মুক্তিযোদ্ধা নয় কেমন করে? শুধু এরা তো সবাই মুক্তিযোদ্ধা, কাকে আপনি বাদ দেবেন মুক্তিযুদ্ধে? শুধু এই যে মুক্তিযোদ্ধার চেতনা পক্ষে আর বিপক্ষে, এটার ভুয়া কথা। দেশকে বিভাজন করার জন্য সৃষ্টি করা হয়েছে, স্বাধীনতার পক্ষে বিভাজন করার শক্তি নেই। হ্যাঁ, গুটি কত লোক ছিল, চিহ্নিত, অতি হতে নগণ্য সংখ্যক, তাদের মনে অনেকে বিচার করা হয়েছে, বিচার নেবার প্রশ্ন আছে, সঠিক বিচার হয়েছে না হয়েছে, অনেকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন বিশেষ করে এই 55 বছর পরে যারা আছে, তত জন্মেই হয়নি মুক্তিযুদ্ধের সময়। এবং শুধু তখন না, আমি তখনকার আমলে যারা অধিবাসী দেশে সবাই যুদ্ধ করেছে গুটি বছর। শুধু এই যে মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে, স্বাধীনতা চেতনা বিক্ষোভের পক্ষে বিপক্ষে, এই শব্দটা হচ্ছে এটা দেশকে বিভাজন করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য স্বার্থে, উদ্দেশ্য পরিবর্তনে এটা করা হয়েছে। বিশেষ করে এই আওয়ামী লীগ সরকার এই কাজটা করেছে। এটা শুধু আপনি যেমন চেতনা কীভাবে পূরণ করা হবে, চেতনা হইতেছে বাস্তবায়নের একটা উপায়। যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সে উদ্দেশ্য কী ছিল? আমাদের যে স্বাধিকার, আমাদের সব ধরনের অধিকার, মানবিক আমাদের মূল্যবোধ করে এটা প্রতিফলন করার কাজের মধ্যে বঞ্চিত মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, এবং সবাই তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে তারা হয়তো কাজ করবে, ব্যবসা করবে, সেটা তো আমি চেয়েছিলাম। আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের ব্যক্তি স্বাধীনতা, শব্দের স্বাধীনতা থাকবে। একটা মুক্ত সমাজে, একটা স্বাধীন দেশে যেটা হইতেছে আমরা সবার হয়ে দেশে আশা করি, সেই দেশে তো হয়নি। সেটা যখন বাস্তবায়ন হবে তখনই মুক্তিযুদ্ধের বাস্তবায়ন হবে। তাহলে কথা দিয়ে, কথার ফুল ঝুড়ে দিয়ে মুক্তিযুদ্ধ কখনো বাস্তবায়ন হবে না। মুক্তিযুদ্ধ নিয়ে 1971 সালের জামাতের ইসলামের যে অবস্থান, সেটাকে কিভাবে দেখেন? একটা বিতর্কিত, একটা সমালোচিত হয়, আলোচনা হয়, প্রশ্নটা করেছেন আপনি। দেখেন, আমি কিন্তু যেটা আমি বলি, আমি রাজনীতি করি না, আমি কারো পক্ষে বিপক্ষে না। আমি প্রথমে আপনাকে বলেছি আমি এই দেশের পক্ষে। তো সেই দিক থেকে আমি দৃষ্টিকোণ দেখি, 71-এ জামাতে ইসলাম যে নীতিটা
তারা নিয়ে রেখেছিল, লালন করেছিল, সেটা আপনি যদি এক করতে বলেন এটা সঠিক না। সঠিক নয় কেন? তাদের নিজস্ব কোনো আইডিওলজি থাকতে পারে, হ্যাঁ সেটা ঠিক আছে। যেমন আমার বাবা তো আওয়ামী লীগ করেনি, আমাকে তো মুসলিম করেছে। আমার বাবা তো মারা গেছে, পাকিস্তান আন্দোলন করেছে। শেখ মুজিব নিজেই মুসলিমের সাথে ছিলেন, তার মধ্যে পাকিস্তান আন্দোলন করেছে, অনেক সে আমলে। সুতরাং পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে যায় এটা অনেকেই চায়নি, সেটা দোষ নেই কিছু না। আমি বলবো জামাতে ইসলাম এটা যদি তাদের মনে প্রাণে থেকে থাকে, এই আইডিওলজি দোষ নেই, কিছু বলি না। কিন্তু মানে ভিন্নমত থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, কিন্তু যেখানে আমি তাদেরকে তাদের নীতিটা আমার কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে আপনি পাকিস্তান দ্বিখণ্ড চান নাই, কিন্তু পুরা দেশের উপর যখন পাকিস্তানের আক্রমণ চালো, বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য তারা যখন সেই নীতিটা ধারণ করলো, 9 মাসে শুধু না, প্রথম দিকে দেখেন আমি আরেকটা কথা এই প্রশ্নে চলে আসি। আমি সেনাবাহিনীতে ছিলাম, ঠিক আছে না? সেনাবাহিনীর জেনারেল জিয়া প্রথম ডিক্লেয়ার করেন যে স্বাধীনতা ঘোষণা করেন উনি। 8 অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যেটা নিয়ে উনি নেতৃত্বে ছিলেন, ওই রেজিমেন্টে আমার সবকে যুদ্ধ করা ওনার আন্ডারে। আমার বিশ্বাস যেটা, আমি যেন অনেকে হয়তো দ্বিমত করতে পারি, আমরা অস্ত্র নিয়েছিলাম কেন? আমাদের নিজেদের প্রাণ রক্ষার্থে প্রাথমিকভাবে। দেশের মানুষের উপর আক্রমণ সেটা তাদেরকে রক্ষা করে দিয়েছিল। স্বাধীনতা আন্দোলন কিন্তু তখন এটা রূপ নেয় নেই। যখন এটা দীর্ঘায়িত হলো, যখন আমরা টের পরে উপস্থিত করলাম পুরো বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য তারা হয়তো পরিকল্পনা করছে, তখন এটা স্বাধীনতার রূপ নেয়। তখন যেন এই দেশকে স্বাধীন করতে হবে। সুতরাং পরবর্তীটা পর্যায়ে চলে আসলো। তো আপনার প্রশ্নে চলে যায়, জামাতে ইসলাম পাকিস্তানকে দ্বিখণ্ড করতে চায়নি, এটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না প্রাথমিক পর্যায়ে। কিন্তু যখন পুরা দেশের মানুষ একত্র হয়ে গেল, 99% মানুষজন বলল যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, যুদ্ধ করতে, যুদ্ধের পক্ষে, তখন এতে বিরত থাকা আমার মনে হয় সেটা তাদের অনুচিত হয়েছে। এটা আমি সাপোর্ট করি না। সেই অবধি আপনি যদি বলেন জামাতে সেই নীতিটা তখন তাদের তখন যেটা বলা উচিত ছিল, হ্যাঁ আমরা ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমার দেশের মানুষের উপরে তারা হয়তো আক্রমণ চালাচ্ছে, নারী পুরুষ বৃদ্ধ সবাইকে নির্বিচারে হত্যা করছে, আমরা এখন মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সেটা তো করে না। সেই জন্য তাদেরকে নিগৃহীত করা হবে, এইটা আমি পক্ষে, আমার পরিষ্কার ব্যাপারটা। তারা তখন ফিরে আসেনি, যখন ফিরে আসা উচিত ছিল, যখন সমস্ত দেশের বিরুদ্ধে চলে যাচ্ছে, জনগণের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদের সেই ভিন্ন মত থেকে তাদের ফিরে আসা উচিত ছিল। কারণ এই দেশের তো মানুষ, তারা এই দেশে তো জন্ম নিচ্ছে, তার আত্মীয়স্বজন অনেকে হয়তো সে যুদ্ধ করেছে, তার মা বোন হইতে নির্যাতিত হয়েছে, অত্যাচার হয়েছে, তখন সে চুপ করে থাকে কেমন করে? এটা তো গ্রহণযোগ্য না। তো সেই জন্য আমি ওই প্রশ্নটা তাদের মধ্যে ঠিক করেনি তারা। এবং আমি মনে করি এখন যাদের জামাতে ইসলামী করছে, এরা অনেকেই জন্মগ্রহণ, বেশিরভাগই তখন জন্মগ্রহণ নেয় ছাত্র শিবিরের, মানে জামাতে ইসলামের নেতৃত্বে তারা কিন্তু যুদ্ধ দেখেনি। তাদের এই ভুলটা স্বীকার করা উচিত, তাদের প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত যে আমাদের নেতৃত্ব যারা ছিল তারা সঠিক করে নেই, আমরা এই জন্য দুঃখিত, আমাদের অনুতপ্ত, এবং জাতির কাছে এই জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। আমরা দেশের মানুষের সাথে এই দেশের স্বাধীনতার পক্ষে, স্বাধীনের পক্ষে আমরা সারা জীবন থাকবো, এটা তাদের প্রকাশ্যে এটা ডিক্লেয়ার করা উচিত, ঘোষণা দেওয়া উচিত। আমি মনে করি এটা, তাহলে তার রাজনীতি করতে তাদের সুবিধা হবে, এই দেশের মানুষ তাদের পক্ষে। আমি মনে করি তুলনামূলকভাবে যারা আছে তার সুশৃঙ্খল, তাদের বিরুদ্ধে হতেছে আপনার অসৎ এবং দুর্নীতি কোনোভাবে দায়মুক্ত এমন নেই, আমার মনে হয় এখানে তারা হইতেছে দেশের মানুষের কাছে একটু আটকে পড়ে আছে। এটা যদি করে আমার মনে হয় তাদের রাজনীতি করতে সুবিধা হবে। কারণ আমরা তো বিএনপি দেখেছি, আমরা তো আওয়ামী লীগ দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা দেখেছি তারা কী করেছে, তাদের পলিটিক্যাল শাসন মানে কী হইতেছে। জামাত মোটামুটি এখন দেখি তারা শেষের মান করতেছে, আমি জানি না তার দেশের মানুষ ভোট দেবে কেনা, তাদের এই জিনিসটা ক্লিয়ার করে রাজনীতিতে এগিয়ে আসে, এটা আমার বক্তব্য। আপনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আপনি কি মনে করেন ভারত বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে 1971 সালে সহযোগিতা করেছিল? আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর আমি আগেই কথা প্রসঙ্গে দিয়ে দিয়েছি আপনাকে, এর মধ্যে সন্দেহ নেই। মানবিকতার খাতে তারা আমাদের সাহায্য করেছে, আপনার দৃষ্টিগোচর তাই ছিল, দৃশ্যমান তাই ছিল যে আমাদের অনেক লক্ষ লক্ষ লোকদেরকে সাহায্য করে আশ্রয় দিয়েছে, খেতে পারা জাগ্রত করতে স্থান দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের এখানে জায়গা দিয়েছে, মুক্তিযুদ্ধ করতে আমাদের প্রশিক্ষণ দিয়েছে, সত্যি কথা। কিন্তু কেবলমাত্র
মানবিক মূল্যবোধ থেকে তো আমাদের সাহায্য করেছেন। আপনি আগে বলেছেন না, তাদের মূল উদ্দেশ্য যেটা ধারণ করে এসেছিল, সে ভারত বিভক্ত হওয়ার তখন থেকেই যে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করাতে হবে, এবং যখন স্বাধীন হলো, স্বাধীন হয়ে এই রাষ্ট্রটা তাদের একটা দেশের একটা স্টেট হয়েছে, অঙ্গভুক্ত একটা রাষ্ট্র হিসেবে না হয়ে একটা হচ্ছে করদ রাজ্য হিসেবে এটা টিকে থাকবে। তারা যা বলবে তাই মধ্যে করতে হবে। এবং দেশের সম্পদ দেখেন না, আমি আপনাকে বলি, আমি প্রত্যক্ষদর্শী। স্বাধীনতার পর আমি ওদের প্রথমই ক্যান্টনমেন্টে ঢুকেছি, চিটং ক্যান্টনমেন্টে আমার কোম্পানিকে নিয়ে আগে ঢুকেছিলাম। আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমাদের পুরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে আমাদের জিনিসপত্র যা ছিল, ফার্নিচার, এমনকি অফিসারদের মেসের মধ্যে কমোড, আপনার বেসিন, আমাদের রেজিমেন্টের যা সোভেনির সবকে লুটপাট করে নিয়ে গেছে। চিটাগং পোর্টের থেকে শত শত হাজার হাজার গান নিয়ে গেছে। পাকিস্তানের যে অস্ত্রগুলো রেখে সে গিয়েছে, বাগান লুট করেছে, আমাদের কারখানা লুট করে নিয়ে গেছে। এটা কি বন্ধুত্ব ভাবছো? যুদ্ধকে আমরা তো কিছু 9 মাস তো শেষের দিকে আছে, তার যে সত্যি আমাদের বন্ধু রাষ্ট্র হতো, একমতে আমাদের সাহায্য করার জন্য গেছে মানুষ স্বাধীন, তাহলে এই কাজগুলো তাদের করার কথা না। পরবর্তী থেকে চুক্তিগুলো দেখেন, এই যে আমাদের সাথে যে এতগুলি আপনার আমাদের সমস্যা আছে, শত শত সমস্যা, কোন সময় তারা সলভ করেছে? গত বিশেষ করে 15 বছর আমি শাসন হয়ে তারা শুধু নিয়েছে, কিছু তো দেয়নি আমাদেরকে। এটা রিস্ক করলে তো কোনো শেষ নেই। আমাদের পানির সমস্যা বলেন, আমাদের ট্রেডের মধ্যে সমস্যা, মানে প্রত্যেকটা কাজেই তারা হয়তো নারা নিয়েছে, সুবিধা আমাদেরকে সুবিধা করে দেয়নি। এমনকি স্বৈরাচার সরকার আমলে স্বৈরাচার হাসিনা নিজের মুখে বলেছেন, ভারত যা দিয়েছে তারা কখনো ভুলবে না, আমরা যা দিয়েছি তাদেরকে। এবং প্রতিদান কিছু নেই তো। সুতরাং এটা পরিষ্কার, এখন পরিষ্কার, ভারত কখনো আমাদেরকে স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে নিজের পায়ে দাঁড়িয়ে আমরা দাঁড়াবো সেটা কখনো তাড়াচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে বিভক্ত করা। 2 নম্বর হতেছে এই দেশ একটা করদ রাজ্য হয়ে পরিস্থিতি, তারা কিন্তু সুবিধা নেবে এবং তাদের কথায় বসা বলবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। এটা পরিষ্কার, এখনো বলার কোনো অপেক্ষা রাখে না, ব্যাখ্যা কোনো মানুষ এখন চোখে দেখছে দেশের মানুষ, আমার বলার প্রয়োজন হয়। 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানকে কীভাবে দেখেন? আমি একটু যুক্ত করি, কেউ আবার 24কে অধিক গুরুত্ব দিচ্ছে এমনটিও শোনা যায়। স্যার, এই বিষয়ে আপনি কি বলবেন? এইটা নিয়ে অনেক প্রশ্ন করেছে। এগেন আমি কিন্তু দুটোর একটাকে খাটো করি না, তবে 71 মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের এক কাতারে দাঁড় করানো যায় না। দেখেন, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনার যুক্তিকে জিজ্ঞেস করেন। পুরা দেশটা ঝাঁপিয়ে পড়েছিল 71-এ, পুরা দেশের উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, দেশের বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তান নেমে পড়েছিল, এবং সেখানে কত প্রাণ দিয়েছে মানুষ। 30 লক্ষ কথা আমি বলি না, এটা একটা ভুয়া নাম্বার, এটা হতে পারে না, এটা প্রশ্নকার, এটা হয়তো যাই হোক 2 লক্ষ 3 লক্ষ মানুষ তো নির্যাতিত হয়েছে, আমাদের বাড়ি ঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাইকে হত্যা করা হয়েছে। তো সেইটা একটা ছিল, আমরা দেশটা স্বাধীন করেছি, আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছি, আমরা স্বাধীন পথে আমরা কি করেছি কোথাও সেটা আলাদা প্রশ্ন। স্বাধীন তো হয়েছি, আমরা এত প্রাণ দিয়েছি আমরা। হ্যাঁ, পরবর্তীতে বিশেষ করে 15 বছরে 54 বছরে কিন্তু আমার স্বাধিকার আমরা প্রাপ্ত হয়নি আমাদের, কিন্তু গত 15-16 বছরে আমাদেরকে হয়তো যা কিছু ছিল সবই নিশ্চিহ্ন হয়ে গেছে অধিকার। এবং সবচেয়ে বড় হচ্ছে দুর্নীতি, গুম, হত্যা, খুন নির্বিচারে, এবং দেশকে বিক্রি করে দেশের প্রতিবেশী রাষ্ট্রের কাছে। এই 15-16 বছর এটা আছে, এটার বিরুদ্ধে, এটা থেকে মুক্ত পাওয়ার জন্য স্বৈরাচার সরকারকে উৎখাত করা হয়েছে, প্রয়োজন ছিল। এবং আমি দায়িত্বহীনভাবে বলি, রাজনৈতিক দলগুলি আন্দোলন করেছে কিন্তু তারা সফল হয়নি, সফল হয়েছে আমাদের সন্তানরা। আমি পরে আপনারা বলছেন আপনাদের সফল, আপনাদের ফসল কেমন করে এটা হয়? আপনারা তো 15 বছর রাজনীতি করেছেন, আন্দোলন করেছে, কি সফল কাম হয়েছেন আপনারা? কয়টা লোক আপনার প্রাণ দিয়েছেন, কয়টা বুক পেতে দিয়েছেন সাইদের মতো সামনে, গুলির সামনে 3 বার গুলি খেয়েছে, তারপর পড়ে যান নাই? আমাদের সন্তানরা করেছে। এরা কেন করতে পেরেছে? কারণ নির্ভীক ছিল তারা প্রাণ দিতে দ্বিধাবোধ করেনি, তাদের চাওয়ার কিছু ছিল। তারা বলেছে, মার কাছে কথা বলে দিয়েছে, মা ফিরে আসতে বলে খুশি হবো, যে গাজী হবো, না আসতে বলে তুই আমার জন্য দোয়া করো। সেদিনই একটা ছেলে দেখলাম, একটা ছাত্র নেতাকে বললো, কান্তিতে আমি নামটা ভুলে গেছি, সে বলল একটা ছেলে বলে গেছে মা আমি ফিরত আসবো, সে 2টা চোখ হারিয়ে গেছে বুলেটে হাসিনা বাহিনীর কাছে। সে বলছে যে আমাকে একটা চোখ কিছুদিনের যে ফেরত দিতে পারেন, আমি মাকে কথা যে মা একটু দেখতে চাই, আমি সে কেঁদে ফেলেছে। তো এই সন্তানরা ত্যাগ করেছে, সত্যি কথা।
এটা মুক্তি, স্বৈরাচার থেকে মুক্তি, দেশকে মুক্তিপণ, এটা স্বাধীনতা যুদ্ধ না। দুটাই ভিন্ন আঙ্গিকে দেখতে হবে আমি, কিন্তু দুটাই প্রয়োজন, দুটাকে আমরা সম্মান করি, দুটাই আমরা সালাম জানাই। বিশেষ করে এই সন্তানদেরকে আমি সালাম জানাই। ৭১ হয়েছিল, কিন্তু এরকম বাচ্চা বাচ্চা ছিল, যুদ্ধে গিয়েছিল, আমাদের গোলাবোধ বহন করেছে, ৮ বছরে ৭ বছরে সব ছেলেপেলে নিয়ে গেছে। কিন্তু এই ছেলে যে অকাতরে বুক পেতে, আমাদের একটা অস্ত্র ছিল, আমরা যে মুক্তিযুদ্ধ করছি আমাদের অস্ত্র হাতে ছিল, এ তো অস্ত্র ছাড়া অস্ত্রের সামনে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে, গুলি করো, তারপর আমি যাবো, রাস্তা ছাড়বো না, স্বৈরাচারের আমি চাই, পতন চাই। এটা তো ৭১ ছিল না, এটা সেই দিক থেকে ভিন্ন, বিনা অস্ত্রহীন বা বুক পেতে দিয়েছে, আমরা বুক পেতে দিই অস্ত্র হাতে, আমরা অস্ত্র ছিল আমাদের হাতে। এখানে একটা, এটা এখানে বৈশিষ্ট্য আছে, পার্থক্য আছে। কিন্তু স্বাধীনতার যুদ্ধ আর এটার সাথে এক কাতারে ফেলা উচিত। দুটাই হইতেছে জাতীয় জীবনের স্বর্ণাক্ষরে লেখা যাবে। কিন্তু দুঃখ লাগে আজকে এই পরিণত বয়সে, আল্লাহ কখন ডাকতে বয়স তো হয়ে গেছে, কিন্তু ৭১ যুদ্ধ যেমন প্রত্যাশিত বাস্তবায়িত হয়নি। এবং এই ছেলেগুলো ১,৫০০ ২,০০০ আজ ছেলে মারা গেল, হাজার হাজার ছেলে বিকলাঙ্গ হয়ে গেছে, অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে, তাদের প্রত্যাশা পুরো হলো না, কিছুটা হত হয়েছে। মানুষের আশা ছিল, প্রত্যাশা ছিল, এই সরকার আমলে যেই সংস্কারগুলি তারা করেছে, তারা প্রতিজ্ঞা দিয়েছে ডক্টর ইউনূসের সরকার, সেগুলো করে দিয়ে তারপর নির্বাচনের জন্য মানুষ আন্দোলন করেনি। এই ছেলেদের মারা গেছে, আপনি একটা জিজ্ঞেস করে, দেশবাসী জিজ্ঞেস, তারা কি নির্বাচনের জন্য আন্দোলন করেছিল? না, বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল। সেই বৈষম্যকে আপনি দূর করতে পেরেছেন? আপনি কথা দিতে পারেন পরবর্তী নির্বাচিত সরকার আসলে সেই বৈষম্য দূর করবে, দুর্নীতি দূর হবে, গুম হত্যা বন্ধ হবে, ভারতের কাছে রাস্তাটা বিক্রি হয়েছে, এই বিক্রি ফিরে আসবেন। এই যে অসম চুক্তি করছে, আপনি পরিবর্তন করেছেন? করতে পারেননি। তাহলে এই সরকার যে নির্বাচন দিয়ে চলে যাচ্ছে, এই সংস্কারগুলি এগুলো বেঁচে থাকবে, সংস্কারগুলি হবে, পরনির্বাচন সরকার করবে, তাহলে কথা দিতে পারে সবগুলো বিচার হবে, হাসিনা সব সমস্ত বিচার হবে, নিরপেক্ষ বিচার হবে, তারা কথা দিতে পারেন, বলছেন তারা, এটা নিশ্চিত তারা করবেন। আমরা তাদের দেখেছি, আমি বললাম না, জাতীয় পরে আওয়ামী লীগ, বিএনপি, তাদের দেখেছ তো আমরা গত ৫০ বছর তারা কী করছে আমাদের দেশবাসী জানি। শুধু আমাদের আশঙ্কা হয় এগুলো হবে না, হতে পারে, হলে খুব ভালো। আশঙ্কা হয় কারণ তাদের অতীতে রেকর্ড থেকে আমি বলছি, আমি একজন বৃদ্ধ মানুষ, সেই যে অতীত থেকে রেকর্ড, আমি দোয়া করি এগুলো পূরণ হোক, নির্বাচন পূরণ করুক, কিন্তু না করার সম্ভাবনা বেশি, কারণ অতীত থেকে আমরা বলছি, তাদের চরিত্র থেকে। সুতরাং এই সরকার মানে করা উচিত ছিল, অথবা বিরোধী কাজ করে পূরণ করে তার নিজের দেওয়া উচিত ছিল। আমি নির্বাচনের বিরোধী না, আমি চাই নির্বাচনের প্রতিনিধি দেশ পরিচিত, কিন্তু এই সরকার একটা অঙ্গীকার নিয়ে আসছিল, তো সেই জন্য দেশবাসীর ক্ষমতা, পলিটিক্যাল পার্টিদেরকে ক্ষমতায় বসায় নেয় ডক্টর ইউনূসকে এবং তার সরকারকে, মনীষী জনতা এবং ছাত্ররা। শুধু তাদের সাথে আপনি ভঙ্গ করলেন না আপনার প্রতিশ্রুতি, আপনি প্রতিশ্রুতি রাখতে পারলেন না। তো আমি আশা করি পরিবেশের প্রতিশ্রুতি রাখুক। তো এই জন্য আপনি বললেন যে গোড়াতে বলছি, দুটাকে আমি শ্রদ্ধা করি, দুটো আন্দোলনকে, কিন্তু এক কাতে দুটাকে ফেলবো না, এটা ঠিক হবে না আমার মনে হয়। পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে চাচ্ছে, আপনার মত কি? আপনার প্রশ্নের যদি সরাসরি উত্তর দিই, এটা দোষের কিছু আমি দেখি না। দেখেন, একটা দেশ কিন্তু পরিচালনা হয় কিন্তু দূরদর্শী দিয়ে, ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে, আবেগ দিয়ে নয়। আবেগ থাকবে, আমরা আবেগ দিয়ে যুদ্ধ করেছি, আবেগে কিছুটা দিয়ে আমরা ছাত্ররা, আমাদের ছেলে মেয়েরা আন্দোলন করেছি, জুলাই আন্দোলনে। কিন্তু আমার রিয়েলিস্টিক হতে হবে, আমার বাস্তবকে স্বীকার করতে হবে। পাকিস্তান আমাদের সাথে যে আচরণটা করছে, হত্যা চলছে, সেটা আমরা কখনো ভুলতে পারবো না, এবং সেটার জন্য আমরা তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাই। তারা হয়তো দুঃখ প্রকাশ করছে, নিঃশর্ত ক্ষমা যেটা হচ্ছে অফিসিয়ালি পার্লামেন্টের মাধ্যমে, সেটা এখনো করে নাই, সেটা আমাদের ডিমান্ড থাকবে। আমাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা দেয় নেই, এমনকি আমাদের সম্পদ সেই সম্পদটা পুরোটা আমার ফেরত দেয় নেই, এগুলো আমাদের ডিমান্ড থাকবে। কিন্তু এইটা আমাদের বাধা হবে না তাদের সাথে সুসম্পর্ক। কেন? কয়েকটা কারণে। প্রথম হচ্ছে, যারা সেই সময়তে এই নিধন এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কিন্তু এখন ক্ষমতা নেই। বর্তমান প্রজন্মে যারা আছে, রাজনীতিতে যারা আছে, বর্তমান ছেলেপেলে আপনি দেখেন তাদের কথাবার্তা, তারা বাংলাদেশের সুসম্পর্ক আছে এবং তারা দুঃখ প্রকাশ করে, তারা হতাশ হয়ে কেন আমাদের তখনকার দিনে তারা রাজনীতি দেশটাকে ভাগ করলো, তারা স্বীকার করে। সুতরাং এটা আমাদের বাস্তব দৃষ্টি দেখতে হবে। ওই ইংরেজিতে একটা কথা, ইউ মাস্ট সি বিয়ন্ড ইউর নোজ। আপনার হয়তো সে দূরদৃষ্টি সম্পন্ন হতে, এটা হচ্ছে রাষ্ট্রনায়কত্ব। সুতরাং আমার ডক্টর ইউনূস সরকার সেই দিকে যাচ্ছেন,
তবে আমাদের এটা বলতে হবে, যেটা আমি বললাম, তাদের এই ভুলটা স্বীকার করতে নিঃসন্দেহে ক্ষমা প্রার্থনা করবে, আমাদের সম্পদগুলো ফেরত দিতে হয়। তারপরে আমাদের বাস্তবতা নিয়ে আমার সাথে কথা, কারণ আমরা এখন বলবো আমাদের বাংলাদেশ এমন একটা ভূ রাজনৈতিক অবস্থানে আছে, আমাদের অন্য অন্য রাষ্ট্রের সাহায্য দরকার, যারা আমাদের বন্ধুত্বপূর্ণ ভাবনা আমাদের কাছে এগিয়ে আসছে। আমাদের কাছে তারা হয়তো কোনো শর্ত দিচ্ছে না আমাদেরকে, যা ভারত যেটা করেছিল, আমাদের বন্ধুত্ব কথা বলে এসেছিল, কিন্তু সব কিছু নিয়ে গেছে, আমাদের খবরদারি করেছে, আমাদের প্রভুত্বগিরি তারা করেছে আমাদের উপরে। এরকম যদি রাষ্ট্র আমাদের থাকে, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, যেটা পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া হতে পারে, যদি তারা সেই ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়, চায়না হতে পারে, আমেরিকা হতে পারে, কিন্তু গোড়ার কথাটা, আসল কথা হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের নিজস্ব স্বার্থ রক্ষা করে আমাদের সেই সম্পর্ক স্থাপন করতে হবে। সেটা পাকিস্তানের কোনো দোষের কিছু নাই। পাকিস্তানের সাথে আমরা সুসম্পর্ক রেখে আমাদের যে স্বাধীনতা যদি আরও মজবুত হয়, আমাদের স্বার্থ যদি সংরক্ষণ করা যায়, আমাদের যদি উন্নতি হয়, আমাদের অর্থনীতি উন্নতি হয়, এটা ক্ষতি আমি কিছু দেখি না। এইটা আমার প্রশ্ন হইতে হয়েছে। সুতরাং যারা আবেগের ভরে কথা বলে